অলোক কুমার দাস কাঁথি দক্ষিণের বিজেপি প্রার্থী। প্রথম দফার নির্বাচন আজকে প্রায় শেষের মুখে একেবারে। আজকের এই নির্বাচন নিয়ে কি বলবেন? নির্বাচন তো মোটামুটি দু একটা জায়গায় ছোটখাটো ধমক চমক ছাড়া বাকি শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। ধমক চমক যেটা বললেন সেটা একটু যদি ডিটেলস বলেন আমাদের। এই আমাদের কোনো কোনো জায়গায় কোনো কোনো ছেলের একটু ধমক দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, দু একটা জায়গা ছাড়া বাকি শান্তিপূর্ণভাবেই নির্বাচন হচ্ছে। এখানে ভোটার কত রয়েছে? এক্সাক্ট 2 লাখ সামথিং, 2,30,000-এর মতো বোধ হয় না আমাদের ভোটারটা। এসআইআর এর পরে এসআইআর এর পরে কত ভোটে জিতবেন বলে মনে করছেন? দেখুন, গতবারে আমি 2021-এ আমি 10,400 মতো ভোটে জিতেছিলাম। এইটা লোকসভা ভোটের সময় 18,000 হয়েছে মার্জিনটা। আচ্ছা, এবারের মার্জিন আরো বাড়বে। আরো বাড়বে। কি বলবেন আপনার এই কাঁথি দক্ষিণের মানুষের জন্য? কাঁথি দক্ষিণের মানুষের জন্য, কাঁথি দক্ষিণের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে চায় এবং সেই হিসাবে তারা ভোটটা দেন। কিন্তু গত পঞ্চায়েত নির্বাচন এবং বিশেষ করে কাঁথি মিউনিসিপালিটি নির্বাচনে একদল তৃণমূলী হারমাত বাহিনী পুলিশের সহায়তা একের পর এক বুথ দখল করে, মানুষ সেটা ভুলে যায়। সুতরাং মানুষ আজকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন, তার জবাবটুকু দিয়ে মানে আপনি বলছেন যে এইবারে ভোটে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের ভোট নিজেই দিয়েছে। দিয়েছে। না, আপনার কথা যদি ধরে নিই যে আপনি ৪ তারিখের পরে আপনি এই কেন্দ্র থেকে জিতবেন, এটা যদি ধরে নিই, সেই জায়গা থেকে ভোটে জেতার পরে আপনার প্রথম কাজ কি হবে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমি গত 5 বছরও এখানে বিধায়ক ছিলাম। 80% জায়গায় পানীয় জলের প্রচন্ড রকমের সমস্যা, প্রচন্ড রকমের সমস্যা। তাছাড়া তো রাস্তাঘাট, এত যে উন্নয়ন 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 শুনি। আপনি আপনি বিধায়ক থাকা সত্ত্বেও এই রাস্তাঘাট বা জলের সমস্যাটা রয়ে গেল কেন? দেখুন, আমাদের আমাদের বিধায়ক তহবিলের কাজ, যেটা আমার 262টা বুথ, এ পর্যন্ত আমাদের যা গভর্নমেন্ট স্যাংশন পাই তাতে প্রতি বুথে আপনি গড়ে 1,02,000 টাকার বেশি কাজ করতে পারেন না 5 বছর। তাহলে কোনো বুথে যদি একটা 100 মিটার রাস্তা দিতে হয়, রাস্তার উপর নির্ভর করে ওটা 3.5 লাখ থেকে 4 লক্ষ টাকা লাগে। তার মানে পরের 3টে বুথে আপনি কাজ করতে পারছেন। একটা বুথে কাজ করলে 3টে বুথে কাজ করতে পারবেন। একটা যদি সাবমার্সিবল পাম্প দেন 3.5 থেকে 4 লাখ টাকা লাগে। তার মানে আপনি যখনই আমি মেরে কেটে আপনি 100টা বুথে কাজ করতে পারবেন, 200 বাকি 262-র 162 বুথে কাজ করতে পারবেন। তো সুতরাং কাজ তো বাকি থাকবেই। আপনি বলতেছেন ওই কারণে বাকি রয়ে গেল আর কি। হ্যাঁ, ডেফিনেটলি। সরকার কাদের হবে মনে করছেন ৪ তারিখের পরে? সরকার এবারে বিজেপির হবে। তাহলে বিজেপির সরকার যদি হয় আপনার কথা অনুযায়ী, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে এই কাজটা সম্পূর্ণ করা সম্ভব হবে আগামী ৫ বছরে? দেখুন, কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের টাকা এই সরকারকে দিয়েছে। এরা টোটাল আইন তৈরি না করেই বাড়ি বাড়ি একটা করে ট্যাপ দাঁড় করিয়ে দিয়ে আধার কার্ড নিয়ে জিও ট্যাগিং করে দিয়ে কাজটা হয়ে গেছে বলে করেছে। এন্টায়ার টাকাটা ডেস্ট্রয় হয়েছে, লুট হয়ে গেছে জল জীবন মিশন। ফলে এই সমস্ত স্কিমকে রিভাইভ করিয়ে এবং বাস্তবসম্মত করানো, কারণ যে হারে জল জীবন এরা পরিকল্পনা নিয়েছেন, ওতে করে পানীয় জলের সমস্যা মিটবে না। কারণ আপনি সারফেস ওয়াটারের উপরে গুরুত্ব না দিলে অনলি গ্রাউন্ড ওয়াটার তুলে নিয়ে দীর্ঘকাল এটাকে চালাতে পারবেন না। কারণ আমরাই দেখতে পাচ্ছি যে সাবমার্সিবল আজকে কাজ করছে, 1 বছর পরে সেখান থেকে নোনা জল উঠে আসছে। সুতরাং পানীয় জলের সমস্যাটা একই, খুব সহজে সমাধান হবে না। তবু বড় কোনো প্রজেক্ট নিয়ে সারফেস ওয়াটারকে যদি পিউরিফাই করে আমরা করতে পারি, হয়তো ইনিশিয়াল কস্ট অনেক বেশি হবে, কিন্তু কাজটা আপনি যে বিধানসভায় দাঁড়িয়ে আছেন এই বিধানসভাতেই কিন্তু শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী, তার বাবা, তাদের বাসভবন আর কি, তাদের বাড়ি। এবং আপনার পাশের বিধানসভা নন্দীগ্রামে কিন্তু দাঁড়িয়েছেন শুভেন্দু বাবু। কি মনে হয় কি ফল হতে পারে? শুভেন্দু নন্দীগ্রামেও জিতবেন, ভবানীপুরেও জিতবেন। এতটা কনফিডেন্স কি করে বলছেন? কারণ আমরা কনফিডেন্স মানুষের অ্যাটিটিউড দেখেই বলছি। না মানে
মানে নন্দীগ্রামের ভোট আজকে হয়ে গেল, সেখান থেকে দাঁড়িয়ে আপনি বলতেই পারেন হুম। ভবানীপুরে জিতবে। ভবানীপুরে শুভেন্দুবাবুকে যেভাবে অ্যাকসেপ্ট করছেন মানুষ, এটা তো একটা ট্রেন্ড বোঝা যায় যে মানুষ কিভাবে ওনাকে অ্যাকসেপ্ট করছেন। বেশ। একটা কথা বলি যে এই যে আপনার বিধানসভার অন্দরেই কিন্তু শুভেন্দুবাবুর বাসভবন এবং শিশিরবাবু রয়েছেন, তো সেখান থেকে দাঁড়িয়ে নিজের ভোট যুদ্ধে কতটা নিজেকে শক্তিশালী মনে হয়েছে? দেখুন, প্রথম কথা হচ্ছে এখানে ভারতীয় জনতা পার্টিতে ব্যক্তি শুভেন্দুবাবু, ব্যক্তি শিশিরবাবু এগুলো বেশি হাইলাইটেড হন না। ভারতীয় জনতা পার্টি সামগ্রিকভাবে দল হিসাবে হাইলাইটেড হন। অবশ্যই শুভেন্দুবাবু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আমাদের দলের পশ্চিমবাংলায় যে কজন অত্যন্ত ক্রাউডফুলার নেতা এবং অভিজ্ঞ রাজনীতিবিদ, শুভেন্দুবাবু তার মধ্যে একজন। আর শিশিরবাবুর রাজনৈতিক অভিজ্ঞতার কোনো তুলনা হয়। সুতরাং এগুলো তো আমাদের কাছে বাড়তি ইন্সপিরেশন লড়াই করার ক্ষেত্রে। কিন্তু ভারতীয় জনতা পার্টি দল হিসাবে লড়াই। আপনি এই যে ভোট যুদ্ধে দাঁড়িয়েছেন, আপনার সম্পর্কে আমি যেটা জানলাম যে আপনি ক্ষেত্রমোহন স্কুলে প্রধান শিক্ষকের না, ছিলেন। কন্টাই হাই স্কুল। কন্টাই হাই স্কুলে আপনি প্রধান শিক্ষক হিসেবে ছিলেন। সারা জীবন শিক্ষকতার পাশাপাশি রাজনীতি, এইগুলোকে কখনো একসাথে মিলিয়েছেন? না, আমি যতদিন প্রধান শিক্ষক ছিলাম রাজনীতির সঙ্গে আমার ন্যূনতম কোনো যোগাযোগ ছিল না। আপনি প্রধান শিক্ষক থেকে মানে রিটায়ারমেন্টের পরেই আপনি রাজনীতিতে এসেছেন? রাজনীতিতে এসেছি। যতদিন প্রধান শিক্ষক ছিলাম ততদিন আমি রাজনীতির সঙ্গে যুক্ত থাকতাম। প্রধান শিক্ষক থাকাকালীন ছাত্রছাত্রীদের পাশে ছিলেন, আর এখন রাজনীতিতে আসার পর এখন সাধারণ মানুষের পাশে, এটাই তো? এটাই। শেষ প্রশ্ন, কি বলবেন এই সাধারণ মানুষের জন্য, কন্টাই দক্ষিণ মানুষ? দেখুন, কাঁথি দক্ষিণের মানুষের জন্য একটাই কথা আমাদের বলার, যে সরকার পরিবর্তন হলে আমাদের প্রচুর সমস্যা রয়েছে। কোস্টাল বেল্ট সমস্যা প্রচুর রয়েছে, জল নিকাশির সমস্যা আছে, পানীয় জলের সমস্যা আছে, সবচেয়ে বড় রাস্তাঘাটের সমস্যা আছে প্রচুর। মানে দিদির এত উন্নয়ন, কোথায় যে দেখতে যাই সেটাই খুঁজে পাই না। তো সুতরাং এগুলো ধীরে ধীরে, রাতারাতি আমাদের হাতে কোনো জাদুদণ্ড নেই, তবু অত্যন্ত সততার সাথে এই সমস্যাগুলোর সমাধান করা হবে। এবং সবচেয়ে বড় যে ব্যাপার, এটা অত্যন্ত, যেরকম প্রান্তিক মানুষরাও রয়েছেন, প্রচুর শিক্ষিত মানুষরা এই বিধানসভা কেন্দ্রে রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের ছেলে মেয়েদের কর্মসংস্থান যাতে এই বাংলায় হয়, সেটার উপরেও আমরা